বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। তার মানে কি? জীবাশ্ম কি? বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর দেহের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহের যে মৃতদেহের ধ্বংসাবশেষ যে ধ্বংসাবশেষ মাটির নিচে মাটির পাওয়া নিচে যায় পাওয়া তাকে যায় তাকে জীবাশ্ম বলে। জীবাশ্ম বলে। শত শত মিলিয়ন বছর আগে প্রাণী ও উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। এই যে আমরা যেগুলো দেখি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এগুলা কি? জীবাশ্ম। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এগুলাই হচ্ছে জীবাশ্ম। আচ্ছা, শত শত মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন এই পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র, যেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে ফাইটোপ্লাঙ্কটন জিনিসটা কি? পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল। এটা কি লিখছিলি? আমি লিখতে বলছিলাম। ফাইটোপ্লাঙ্কটন কি লিখতে বলছিলাম, পরীক্ষায় ছোট আকারে আসতে পারে। ফাইটোপ্লাঙ্কটন কি? এক ধরনের শৈবাল, পানিতে পানিতে বসবাস বসবাসকারী করে। এক ধরনের শৈবাল। ঠিক একইভাবে জিও প্লাঙ্কটন, এরা আবার কি? পানিতে বসবাস করে এক ধরনের ছোট প্রাণী। জিও প্লাঙ্কটন হচ্ছে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট ছোট প্রাণী। প্রাণী। বিভিন্ন সময়ে বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ে এসব উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে যায়। সময়ের পরিবর্তনে তার উপরে মাটি পড়ে, ধীরে ধীরে মাটির গভীর থেকে গভীরে চলে যেতে থাকে, ফলে এর উপর চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে এর মূল যে কারণটা, এটা হচ্ছে কি? চাপ ও তাপমাত্রা। জীবাশ্ম তৈরির মূল যে কারণটা, সেটা হচ্ছে তাপমাত্রা ও চাপ। আচ্ছা, বায়ুর অনুপস্থিতিতে এগুলো ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। বড় বড় উদ্ভিদ থেকে কয়লা। তাহলে কয়লা হয় কিসের থেকে, মনে আছে? বড় বড় উদ্ভিদ থেকে। হ্যাঁ, বড় বড় উদ্ভিদ থেকে হয় হচ্ছে কয়লা। আর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, মৃত প্রাণীর দেহবিশেষ থেকে হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কই থেকে হয়? মৃত প্রাণী না, দেহবিশেষ বা ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন ও জুওপ্লাঙ্কটন মৃত প্রাণীর দেহাবশেষ দেহবিশেষ থেকে থেকে। হয় হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক আছে, এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয় প্রাকৃতিক গ্যাস। এখন প্রশ্ন যদি আসে, প্রাকৃতিক গ্যাস কিভাবে সৃষ্টি হয়? এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম, মানে ওই যে ফাইটোপ্লাঙ্কটন থেকে যে হইলো, পেট্রোলিয়াম হলো সেটা আরো পরিবর্তিত সেটা হয়ে আরো প্রাকৃতিক পরিবর্তিত গ্যাস। হয়ে প্রাকৃতিক গ্যাস হইলো। কোথাও কোথাও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস একই সাথে থাকে, যেমন বাংলাদেশে হরিপুরে। এই বাংলাদেশে এটা কোথায় পাওয়া গেছে? বাংলাদেশের হরিপুর। হরিপুরে গ্যাস ক্ষেত্রে। এটা একটা গ্যাস ক্ষেত্র। এখানে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া পাওয়া গেছে। গেছে। এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ। তাই এই সকল জ্বালানির মূল উপাদান হচ্ছে কার্বন এবং কার্বনের যৌগ, কারণ জীবদেহের যে উপাদানগুলো থাকে এগুলো কার্বন এবং কার্বনের যৌগ। তাহলে এখন যদি আমি এখান থেকে কোশ্চেন করি, তখন তো পারা উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে জীবাশ্ম কি? বহু বছর আগে উদ্ভিদ এবং প্রাণীদেহ মাটির নিচে চাপা পড়ে যে ধ্বংসাবশেষ হয় সেটা সেটাই জীবাশ্ম। জীবাশ্ম। আচ্ছা, জীবাশ্মের কিছু উদাহরণ যদি বলি। জীবাশ্ম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। আচ্ছা, এখন যদি বলি ফাইটোপ্লাঙ্কটন কাকে বলে? ওটা হচ্ছে পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল, আর আর জিওপ্ল্যাঙ্কটন জিওপ্লাঙ্কটন। পানিতে বসবাসকারী একটা ছোট প্রাণী। আচ্ছা, জীবাশ্ম হয় কিভাবে? কিভাবে যে মাটি চাপা পড়ে তারপর হচ্ছে তাপ এবং চাপ চাপ। আচ্ছা, ঠিক আছে। তার মাধ্যমে। কয়লা হয় কিভাবে? কয়লা উদ্ভিদের ধ্বংসাবশেষ আরে থেকে। বড় বড় উদ্ভিদ বড় থেকে। বড় উদ্ভিদের। আর পেট্রোলিয়ামের সৃষ্টি হয় কিভাবে? জিওপ্ল্যাঙ্কটন ও ফাইটোপ্ল্যাঙ্কটন আর ও প্রাণীর দেহ, প্রাণীর মৃতদেহ। প্রাণীর মৃতদেহ প্রাণীর যে দেহাবশেষ এখান থেকে হয়। মৃতদেহ থেকে। আচ্ছা, আর প্রাকৃতিক গ্যাস কিভাবে হয়? এই পেট্রোলিয়ামটা হচ্ছে আরো যখন পরিবর্তিত হয় তখন প্রাকৃতিক গ্যাস। গ্যাস সৃষ্টি হয়। আচ্ছা, বাংলাদেশে কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া হরিপুর গেছে? গ্যাস ক্ষেত্রে। হরিপুর গ্যাস ক্ষেত্রে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসে কয় পার্সেন্ট মিথেন থাকে? মেবি আচ্ছা, আমরা এটা একটু দেখি। প্রাকৃতিক 90% না। গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা থাকে হচ্ছে 80%। মনে রাখতে হবে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা থাকে হচ্ছে 80%। আচ্ছা, ইথেন থাকে হচ্ছে 7%। 7%। ইথেন থাকে হচ্ছে 7%। 7%। প্রোপেন থাকে কয় পার্সেন্ট? 6%। প্রোপেন থাকে 6%। কি পড়লা তাহলে? প্রোপেন থাকে 6%। বিউটেন ও আইসোবিউটেন থাকে কয় পার্সেন্ট? 4%। বিউটেন ও আইসোবিউটেন থাকে হচ্ছে 4%। 4%। আর পেন্টেন থাকে কয় পার্সেন্ট? 3%। পেন্টেন থাকে হচ্ছে 3%। তাহলে এই তো কয়টা তথ্য। হ্যাঁ, এখন বলো, মিথেন থাকে কয় পার্সেন্ট? 80%। ইথেন 80%। থাকে ইথেন 7%। থাকে 7%। প্রোপেন থাকে প্রোপেন থাকে হচ্ছে 6%। 6%। বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে হচ্ছে আইসোবিউটেন থাকে 4%। পেন্টেন থাকে 3%। 3%। আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে মিথেন পাওয়া গেছে কয় পার্সেন্ট? 95 থেকে 99%। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। বাংলাদেশে নরমালি প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকার কথা হচ্ছে
80%, কিন্তু বাংলাদেশে যেটা পাওয়া গেছে এখানে পাওয়া গেছে হচ্ছে 95 থেকে 99%। আচ্ছা, পেট্রোলিয়ামের উপাদান সমূহ তাদের পৃথকীকরণ করতে বলছিলাম। পেট্রোলিয়াম কোথায় থাকে, কত ফুট নিচে থাকে মাটির? পেট্রোলিয়াম থাকে হচ্ছে 5000 ফুট মাটির নিচে, 5000 ফুট বা তার চেয়ে গভীরে শিলাস্তরের মধ্যে। পেট্রোলিয়াম কোথায় থাকে? শিলাস্তরের মধ্যে। কত ফুট? কত ফুট? 5000 ফুট, এটা মনে রাখতে হবে। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরই ভাগে চাপ প্রয়োগ করে। করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরই ভাগে উঠে আসতে সাহায্য করে। আচ্ছা, এখানে বললাম যে কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরই ভাগে উঠে আসতে সাহায্য করে। তাহলে কূপ খনন করাটা হচ্ছে মূল জরুরি কথা। কূপ খনন করলেই এই পেট্রোলিয়াম ভূপৃষ্ঠের উপরে আসতে সাহায্য করে। আচ্ছা, এখন ক্রুড অয়েল কাকে বলে? এটা কি জানো? কি ক্রুড অয়েল? অপরিশোধিত তেল কাকে বলে? যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বলে। অপরিশোধিত তেল অস্বচ্ছ, এতে কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। এটা দুর্গন্ধযুক্ত হয়। ক্রুড অয়েল কি বল? যেটা কূপ খনন করার পর অপরিশোধিত অবস্থায় সরাসরি পাওয়া যায়, হ্যাঁ, তাকে বলা হয় হচ্ছে ক্রুড অয়েল। আচ্ছা, এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। পেট্রোলিয়াম মূলত কি? পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ এবং এটা সরাসরি ব্যবহারের উপযোগী নয়। হাইড্রোকার্বনের মিশ্রণ এবং এটি সরাসরি ব্যবহারের উপযোগী নয়। এই অপরিশোধিত তেলকে কি পদ্ধতিতে পৃথক করা যায়? এই পদ্ধতির নাম হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন হচ্ছে এক ধরনের পাতন, এখানে ঠান্ডাকে বাষ্প করার জন্য লম্বা কলাম থাকে। বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে। কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত। নিচের অংশের তাপমাত্রা সবচেয়ে বেশি। এই নিচের অংশে, সবার নিচের যে অংশ, এটার তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা হচ্ছে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই নিচের অংশের তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে নিচের অংশের যে তাপমাত্রা, যেটা সবচেয়ে বেশি, এখান থেকে পাওয়া যায় হচ্ছে বিটুমিন বা পিচ। এটাই হচ্ছে মানে সবার নিচে থাকে, সবার নিচে এটা পাওয়া যায়। ঠিক আছে, পড়ি। বলছে নিচের অংশটি বলতেছে যে কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত। নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি। যে অংশ যত উপরে তার তাপমাত্রা তত কম। ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী কলামের উপরের দিকে উঠবে। যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যাবে। তরলের মিশ্রণের প্রতিটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যাবে। কি অনুযায়ী? স্ফুটনাঙ্ক অনুযায়ী। পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন। আগেই বলা হয়েছে অপরিশোধিত তেল ব্যবহারের উপযোগী নয়, কিন্তু এটিকে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয় তবে এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা এগুলা পাওয়া যায়। কি? পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, তারপর হচ্ছে প্যারাফিন, মোম এবং পিচ প্রভৃতি অংশে বিভক্ত হয়ে যায়, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আংশিক পাতন কলাম থেকে প্রাপ্ত বিভিন্ন অংশের নাম এবং বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক, বিভিন্ন অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের কার্বন সংখ্যা এবং তাদের ব্যবহার নিচে দেওয়া হলো। এগুলা পড়তে বলছিলাম। প্রথমে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে সবার 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সবার উপরের যে গ্যাসটা, এই যে পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 1 থেকে 4। আচ্ছা, পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। পেট্রোলিয়াম গ্যাস থাকে হচ্ছে শতকরা 2 ভাগ মনে রাখতে হবে। আচ্ছা, এই গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং একে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নামে রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তো পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে বলো। পেট্রোলিয়াম স্ফুটনাঙ্ক আমার সাথে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে বলতেছি এখানে কার্বন সংখ্যা কত? 1 থেকে 4। এখানে কত ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে? শতকরা 2 ভাগ। এতে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করলে কি হয়? এই গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। গ্যাসকে চাপ প্রয়োগ করলে
তরলে পরিণত হয় এবং তরলে পরিণত হলে সেটা এটাকে কি হয়, সিলিন্ডারে ভরা হয়। তখন সিলিন্ডারে ভরে এটাকে এলপিজি আকারে রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমি ওই যে ওইটুকু হইলো না যে চাপ প্রয়োগ করলে এটা কি হয়, তরলে পরিণত হয়। তরলে পরিণত হয়। আর তরলে পরিণত হলে এটার নাম কি হয়, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এটা রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনে। এবার হচ্ছে পেট্রোল হচ্ছে কি গ্যাস, পেট্রোলের আরেক নাম হচ্ছে গ্যাসোলিন। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 5 থেকে 10। এই অংশে যে হাইড্রোকার্বন থাকে তার অণুতে কার্বন সংখ্যা থাকে 5 থেকে 10। পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে, আগেরটা ছিল 2 ভাগ, এতে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে, 5 ভাগ পেট্রোল থাকে। একে গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয়। এটাও কিন্তু যানবাহনের ইঞ্জিনে, ওটা যেরকম রান্নার কাজে, আর এটা কি যানবাহনের ইঞ্জিনে গ্যাসোলিন হিসেবে ব্যবহার করা হয়। এবার বলো পেট্রোল সম্পর্কে বলো। এই অংশের স্ফুটনাঙ্ক কত হচ্ছে 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে হাইড্রোকার্বনের সংখ্যা হচ্ছে 5 থেকে 10। এতে শতকরা কত ভাগ পেট্রোল থাকে, এতে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। একে কি বলা হয়, এর আরেক নাম কি, এর আরেক নাম হলো গ্যাসোলিন, আর ওইটার আরেক নাম হচ্ছে কি এলপিজি। আচ্ছা, এটার কাজটা কি, যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার হচ্ছে নেপথা। এই অংশের স্ফুটনাঙ্ক কত, 71 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। ওটা ছিল 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে 71 থেকে 20 ডিগ্রি 120 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশে হাইড্রোকার্বন সমূহ থাকে, তাদের অণুতে কার্বন সংখ্যা থাকে 7 থেকে 14। আগেরটা ছিল কত, 5 থেকে 10। এটা ছিল 5 থেকে 10, এটা হচ্ছে 7 থেকে 14। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ নেপথা থাকে। আগেরটা ছিল কত ভাগ পেট্রোল, আগেরটা ছিল 5 ভাগ পেট্রোল, এটা থাকে হচ্ছে 10 ভাগ নেপথা। জ্বালানি শিল্পে, ওই আগেরটা ছিল জ্বালানি, আর এটা হচ্ছে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়। এরপর হচ্ছে, আচ্ছা এটা আগে ধরি, নেপথা কি, এর স্ফুটনাঙ্ক কত, 17 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। 71 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে যে হাইড্রোকার্বন থাকে তাতে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14। এতে শতকরা কত ভাগ, 10 ভাগ নেপথা থাকে। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ নেপথা থাকে। এই যে যত ভাগ বলতেছে না, অত ভাগ ওই উপরে চলে যায়, তারপরে নিচে আসে, এরকম ভাগ থাকে। ওই অপরিশোধিত তেল যেটা ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলের ভিতরে এটা থাকে। বারবারই কিন্তু বলতেছে পেট্রোলিয়ামের কথা। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ নেপথা থাকে। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার করা হয়, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে কেরোসিন। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 120 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আগেটা ছিল হচ্ছে 71 থেকে 120, এটা হচ্ছে 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। এতে শতকরা কেরোসিন থাকে কয় ভাগ, 13 ভাগ। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য, জেট ইঞ্জিন কি, জেট ইঞ্জিন হচ্ছে ওই প্লেনে থাকে আর কি। জেট ইঞ্জিন হিসেবে এই কেরোসিনটা ব্যবহার করা হয়, যে প্লেনে এটা ব্যবহার করা সম্ভব। আচ্ছা, তারপরে আচ্ছা কেরোসিন বলো কত থেকে কত শেষ হয়েছিল, কত, 121 থেকে 170 পর্যন্ত। এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16। পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কেরোসিন থাকে, 13 ভাগ কেরোসিন। পেট্রোলিয়ামের এই অংশকে কি কাজে ব্যবহার করা হয়, জেট ইঞ্জিনের জন্য। আর জেট ইঞ্জিন কোথায় ব্যবহার করা হয়, এরোপ্লেনে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসতেছে ডিজেল। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 171 থেকে 270, 171 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 270 পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা আগেরটা ছিল হচ্ছে 11 থেকে 16, এটা হচ্ছে 17 থেকে 20 পর্যন্ত। যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিলকারক পদার্থ হিসেবে এটা ব্যবহার করা হয়। তাহলে কি এটাও কি যানবাহনের জ্বালানি, আর একটা কাজ আছে ডিজেলের, সেটা হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে, দ্রাবক হিসেবে এটা ব্যবহার করা হয়, আচ্ছা, ডিজেল আবার বলি। ডিজেল স্ফুটনাঙ্ক কত, 171 থেকে 270, 171 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। যানবাহনে এটা কি কাজে ব্যবহার করা হয়, যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল শেষ। এবার হচ্ছে প্যারাফিন মোম।
এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ওখানে শেষ হয়েছিল কখন? 270 শেষ হয়েছে, এবার 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তার অণুতে কার্বন সংখ্যা 20 থেকে 30 পর্যন্ত। আগেরটাই ছিল হচ্ছে কত? 17 থেকে 20, এটা হবে কত? 20 থেকে 30 পর্যন্ত। প্যারাফিন মোম কি কাজে ব্যবহার করা হয়? টয়লেট্রিজ, প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। প্যারাফিন মোম কি কাজে ব্যবহার করা হয়? টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। এবার হচ্ছে পিচ, এই অংশের, আচ্ছা এটা ধরি, প্যারাফিন মোম এটার স্ফুটনাঙ্ক কত? 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড 340 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 20 থেকে 30। 20 থেকে 30। আর এটা কি কাজে ব্যবহার করা হয়? হচ্ছে টয়লেট্রিজ ও ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। এবার হচ্ছে সবার শেষ, এটা হচ্ছে পিচ। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 340 থেকে উচ্চ 340 থেকে উচ্চ তাপমাত্রা পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 30 এর বেশি, আর কার্বন সংখ্যা হচ্ছে 30 এর বেশি। আর এটা কি কাজে ব্যবহার করা হয়? রাস্তা তৈরিতে এটি ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাঁ, রাস্তা তৈরিতে। তা সবার নিচে ছিল হচ্ছে পিচ, ঠিক আছে। তার উপরে ছিল কি? প্যারাফিন মোম। প্যারাফিন মোম হচ্ছে 271 থেকে 340। তাহলে এখানে লেখা দিয়েছে লুব্রিকেটিং তেল, এখানে কিন্তু লুব্রিকেটিং তেল প্যারাফিন মোম দুটোই একসাথে দিয়েছে। এই যে লুব্রিকেটিং মানে পিচ্ছিল কারক, এই যে ডিজেলের মধ্যে ছিল পিচ্ছিল কারক পদার্থ, তাহলে কি লুব্রিকেটিং তেল প্যারাফিন মোম দুটোই এক জায়গা দিয়ে বের হইতেছে, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে ডিজেল, এই যে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যেটা পাইছিলাম 121 থেকে 170, 171 থেকে 270 না, 171 থেকে 270 না, এটা সর্বোচ্চ যেটা সেটাই দিছে, যে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিজেল বের হয়। ডিজেল বের হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড? 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিজেল বের হয়। তারপর হচ্ছে 121 থেকে 170, তার মানে কি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বের হয়? কেরোসিন বের হয়। আর কেরোসিনের উপরে যেটা, সেটা হচ্ছে কত? 71 থেকে 120, 71 থেকে 120 হচ্ছে ন্যাপথা বের হয়। আর হচ্ছে তার উপরে যেটা, সেটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসোলিন বের হয়। আচ্ছা, এখন এখানে কার্বন সংখ্যার কথা যদি বলি, পিচের কার্বন সংখ্যা কত? 30 প্লাস। এটা কি? পিচে হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? তারপর হচ্ছে যে যে প্যারাফিন মোমের হচ্ছে 20 থেকে 30। তারপর হচ্ছে ডিজেল তেল কত? 17 থেকে 20। তারপর হচ্ছে কেরোসিন হচ্ছে 11 থেকে 16। তারপর হচ্ছে ন্যাপথা হচ্ছে 7 থেকে 14। তারপর হচ্ছে পেট্রোল হচ্ছে কত? 5 থেকে 10। পেট্রোল হচ্ছে 5 থেকে 10। আর হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে 1 থেকে 4। আর ব্যবহার, পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার কি? ওই যে এলপিজি গ্যাসে রান্না হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলের ব্যবহার কি? গাড়ির ইঞ্জিনে, যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে। ন্যাপথার ব্যবহার কি? জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে, বারবার বলতে হবে, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে ন্যাপথা ব্যবহার করা হয়। কেরোসিনের ব্যবহার কি? জেট ইঞ্জিন ব্যবহার করা হয়। ডিজেল তেলের ব্যবহার কি? ওই গাড়িরই জ্বালানি, যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি? প্যারাফিন মোমের ব্যবহার কি? টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। আর পিচের ব্যবহার হচ্ছে কি? রাস্তাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আমরা মোটামুটি এইটার মধ্যে কিন্তু সবই পাওয়া গেল, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে হাইড্রোকার্বন পড়ছিলাম, যে হাইড্রোকার্বন শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন, ইথেন, কার্বন, যেগুলো পড়ছি আমরা, ঠিক আছে। তাহলে অ্যালিফেটিক কথার অর্থ কি? হ্যাঁ, চর্বিজাত। হ্যাঁ, অ্যালিফেটিক কথার অর্থ হচ্ছে চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন সমূহ প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। তাই অ্যালিফেটিক পাওয়া যায় কই থেকে? প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছে। তাই এই হাইড্রোকার্বনের নাম হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আচ্ছা বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকলের উদাহরণ কি? মুক্ত শিকলের উদাহরণ এখানে আছে হচ্ছে, হ্যাঁ, মুক্ত শিকল কোনগুলা? মুক্ত শিকল যেগুলো হচ্ছে কার্বন, শেষ কার্বন মুক্ত থাকে। যেমন উদাহরণ
এই যেখানে উদাহরণ দিচ্ছে কি বিউটেন, ইথিন, বিউটেন আছে, ইথিন আছে, ইথিন। দুইটাই কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকেই আবার দুই ভাগে ভাগ করছে, কি কি? একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত মুক্ত শিকল শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ মুক্ত শিকল। অসম্পৃক্ত, অসম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত কাকে বলে? যেখানে কার্বন কার্বন একক বন্ধন একক বন্ধন থাকে। উদাহরণ পারবা? প্রোপেন, প্রোপেন তারপর আর হচ্ছে হচ্ছে পেন্টেন, যাই হোক এগুলো এন থাকবে শেষে। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যেটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। উদাহরণ হচ্ছে কি ইথাইন আছে, ইথাইন, তারপর ইথিন আছে, যে কোনো কিছু আছে, প্রোপেনও পাশাপাশি হয় এটা। কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন প্রোপিন, থাকবে। প্রোপিন। আচ্ছা, তাহলে এখন বলতেছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনের এটা কিন্তু মুখস্থই করতে হবে। এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। বলো দেখি। কার্বন কার্বন শিকল দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারে শিকল বিভিন্ন আকারে বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরা সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুই ধরনেরই হতে পারে। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। বলো, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন যুক্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে একটি বড় পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। একেই বলা হয় হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কেউ আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্তের উদাহরণ কি? সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। আর অসম্পৃক্ত সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটেন। আচ্ছা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনে অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধ। সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গেছিল সেগুলো সুগন্ধযুক্ত, তা এই ধরনের নামকরণ করা হয়েছে। তাহলে অ্যারোমেটিক সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে, এটা বললেই হবে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত কয় সদস্যের হয়? কত কার্বন বিশিষ্ট হয়? 5, 6, 7 সদস্যের সমতুলীয় যৌগ বা প্ল্যানার কম্পাউন্ড হয়। 5, 6, 7 সদস্যের সমতুলীয় যৌগ বা প্ল্যানার কম্পাউন্ড হয়। এগুলো একান্তর বা অল্টারনেট বা দ্বিবন্ধন থাকে। এগুলোর মধ্যে কি থাকে? দ্বিবন্ধন থাকে। অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন আর অপরটি দ্বিবন্ধন থাকে। তো অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি? যে প্রথমে একটা একক বন্ধন থাকবে, তারপরে একটা দ্বিবন্ধন থাকবে। যেমন বেনজিনের ক্ষেত্রে দেখাইছিলাম যে এখানে প্রথমে একটা একক বন্ধন, তারপর একটা দ্বিবন্ধন। এই ঠিকই ন্যাপথ্যালিনের ভিতরেও তাই। এই যে প্রথমে কিন্তু এই কার্বনটার সাথে এই কার্বনটার একক বন্ধন, তারপর পরপর দুইটা দ্বিবন্ধন, তারপর পরপর দুইটা একক বন্ধন, এটা ন্যাপথ্যালিন। এটা হলো অ্যারোমেটিক যৌগ বেনজিন। বেনজিনের স্থূল সংকেত কি? C6H6। আর ন্যাপথ্যালিনের কি? H26। C10। আর এটা হচ্ছে C10H8। এটা তো মনে রাখতে হবে। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগের কার্যকারী মূলক, যে সকল যৌগের কার্যকারী মূলক। বলো, যে সকল যৌগের কার্যকারী মূলক, যে সকল যৌগের কার্যকারী মূলক একই হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল পাওয়া যায়, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। বলো দেখি। যে সকল যৌগের কার্যকারী মূলক একই হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়, তাদেরকে কার্যকারী মূলক সমগোত্রীয় শ্রেণী বলে। আবার কি বিষয়টা কি? যে সকল যৌগের কার্যকারী মূলক একই হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়, তাদেরকে বলা হয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সদস্য দিয়ে প্রকাশ করা যায়। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2 মনে থাকবে। অ্যালকেন। তারপরে হচ্ছে অ্যালকিন বল CnH2n। অ্যালকাইন বল CnH2n-2। অ্যালকোহল বল CnH2n+1OH। অ্যালডিহাইড বল CnH2n+1CHO। কার্বক্সিল মূলক বল কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1COOH।
আচ্ছা, এবার হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের, এখানে আর দাগানো লাগবে না, এখানে দাগানো আছে। আচ্ছা, অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন বল? কারণ এটা একক বন্ধন থাকে। আর এই জন্য এদেরকে কি বলা হয়? উম, পে- প্যারাফিন। প্যারাফিন। এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। আচ্ছা, এরা কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে? না, এরা হচ্ছে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ উচ্চ বা চাপ বা হচ্ছে শক্তিশালী প্রভাবকের ভিত্তিতে এরা করে। আচ্ছা, আইইউপিএসি এটার অর্থ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কেমিস্ট্রি। আচ্ছা, তাহলে গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে এন যুক্ত করলেই সেটা হয়ে যায় অ্যালকেন। অ্যালকেন। আচ্ছা, অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক। হ্যাঁ, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলক অ্যালকাইল মূলক। অ্যালকাইল কি? এটা বলবেন, আমি অ্যালকাইন শুনছি। আচ্ছা, অ্যালকাইল মূলক যে অ্যালকেন থেকে একটি হাইড্রোকার্বন আর অপসারণ, হাইড্রোকার্বন কেন, হাইড্রোজেন। হাইড্রোজেন অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? CnH2n CnH2n প্লাস 1 সাথে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক না? হ্যাঁ। CnH2n প্লাস 1, এটাই হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। এই যে সাধারণ সংকেত আর ইজ ইকুয়াল টু CnH2n প্লাস 1। এটা তো পরে পারলি না তো তুই। না। আচ্ছা, এখন অ্যালকেনের প্রস্তুত প্রণালী, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়? কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়? কি লাগে কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন তৈরি করতে নিকেল গেলে? প্রভাবক লাগে। কার্বন ডাই অক্সাইড থেকে কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে, তাই না? কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন উৎপন্ন করতে গেলে কি লাগবে? প্রভাবক লাগবে নিকেল। নিকেল। তারপর হচ্ছে তাপ লাগবে কত? 180 ডিগ্রি। 250 ডিগ্রি। হ্যাঁ। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হবে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। নিকেল প্রভাবক লাগবে, তারপর মিথেন আর পানি উৎপন্ন হবে। আচ্ছা, আর অ্যালকিন থেকে উৎপন্ন করতে গেলে, অ্যালকেন উৎপন্ন করতে গেলে কি করতে হবে? অ্যালকিন, একটা অ্যালকিনের নাম বল দেখি। মিথিন। এই মিথিন থেকে যদি আমি, বা ইথিন যদি বলি, ইথিন থেকে যদি ইথেন উৎপন্ন করতে যাই তখন কি করতে হবে? ইথিন থেকে ইথেন উৎপন্ন করব, কি করব? অনেক কয়টা বিক্রিয়া তো আছে, প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন লাগবে, তারপর প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন লাগবে। আর হচ্ছে প্রভাবক লাগবে, নিকেল প্রভাবক লাগবে। ওখানে তাপমাত্রা ছিল হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ইথেন উৎপন্ন হয়ে গেল। ইথিন থেকে যে ইথেন হইলো, এখানে তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200। আচ্ছা, ইথাইন থেকে যে ইথেন হলো সেটা কিভাবে হলো? ইথাইন থেকে ইথেন কিভাবে হয়? সেম জিনিস, হাইড্রোজেন যুক্ত হবে, নিকেল প্রভাবক লাগবে, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে, আর ইথেন উৎপন্ন হবে। আচ্ছা, ডিকার্বক্সিলেশন কাকে বলে? ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বুঝা গেছে। সোডিয়াম ইথানয়েড বলছিলাম, সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মিথেন উৎপন্ন হয়, এটাকেই বলা হয় ডিকার্বক্সিলেশন। মন নাই কি? সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডের সংকেত কি? CH3 COONA, CH3COONA। এই NA হচ্ছে সোডিয়াম ইথানয়েড, CH3COONA। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। এখানে প্রভাবক কি লাগবে? ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক লাগবে। এখানে তাপ লাগবে, মিথেন উৎপন্ন হবে, আর হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। বল, ডিকার্বক্সিলেশন কাকে বলে? আমি একবার বলি, তুই শোন। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বলা হয়। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন। আর সোডিয়াম কার্বনেটের সংকেত কি? CH3CO। সোডিয়াম Na2, সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, Na2CO3। Na2 মানে কি? সোডিয়াম। তাহলে কার্বনেটের যৌগিক কত? 2। এই যে Na2, এই যে দেখ, এই যে Na2CO3, এটা কি? সোডিয়াম কার্বনেট। আর সোডিয়াম ইথানয়েডের সংকেত কি? CH3COONA। আর সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। আচ্ছা, অ্যালকেনের ধর্ম।
আচ্ছা, অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ভৌত অবস্থা কিসের উপর নির্ভর করে? অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা কিসের উপর নির্ভর করে? এর হচ্ছে যার এর কার্বন সংখ্যার উপর নির্ভর করে। এর কার্বন সংখ্যার উপর কার্বন। নির্ভর করে। আচ্ছা ঠিক আছে, তাহলে কক্ষ তাপমাত্রার নিচে কার স্ফুটনাঙ্ক, কত কার্বন সংখ্যা হইলে কক্ষ তাপমাত্রার নিচে তার স্ফুটনাঙ্ক? অ্যালকেনের কোন সদস্যের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে সেটার কার্বন সংখ্যা কত? ইথেনের। ইথেনের 1 থেকে 4, এটা মনে রাখতে হবে। 1 থেকে 4 যা আছে তার সবই কক্ষ তাপমাত্রার নিচে। হ্যাঁ, এটা স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, ঠিক আছে। এগুলো এই যে যেগুলোর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, সেগুলো কি অবস্থায় থাকে? সেগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। যেগুলো স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচেই ফুটে যায়, তাহলে তো সে গ্যাসীয় অবস্থায় থাকবে, সে তরল অবস্থায়। হ্যাঁ, জলীয় বাষ্প কেন হবে? এটা তো অ্যালকেন, বাষ্প হবে, বাষ্প হবে কিংবা গ্যাস হবে। এটা গ্যাস হবে, এটা গ্যাসীয় অবস্থায় থাকে। আচ্ছা, আর কত থেকে কত কার্বন হলে সেটার স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে? 5 থেকে 15। এর মনে রাখতে হবে 5 থেকে 15 হলে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে। আচ্ছা, এগুলা তরল অবস্থায় থাকে। যেগুলার স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে সেটা হচ্ছে তরল অবস্থায় থাকে। আচ্ছা, 5 কার্বন বিশিষ্ট পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? এটা পরীক্ষায় আসতে পারে। 5 কার্বন বিশিষ্ট পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? 5 কার্বন হইলে সেটা কি কক্ষ তাপমাত্রায় তরল থাকবে নাকি গ্যাসীয় থাকবে? তরল থাকবে। কক্ষ তাপমাত্রা তরল থাকবে। 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে গ্যাস থাকবে, আর 5 থেকে হচ্ছে 15 পর্যন্ত তরল থাকবে। তাহলে কিন্তু ওইটা যে কক্ষ তাপমাত্রা থাকবে, কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা বরফ কি বলে গ্যাস হয়ে যাবে? সেটা হচ্ছে 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা গ্যাস হয়ে যাবে। 36.1। আচ্ছা, কখন কঠিন হবে অ্যালকেন? কখন কঠিন হবে? কত ডিগ্রির উপরে? যখন কার্বন সংখ্যা 16 থেকে বেশি হবে। যখন কার্বন সংখ্যা 16 থেকে বেশি হবে, যখন কার্বন সংখ্যা 16 থেকে বেশি হবে তখন এগুলো কঠিন হবে। আচ্ছা, রাসায়নিক ধর্ম আগে বলা হয়েছে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তবে সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক, জারক, জারণ বা জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। তারপরেও কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সবার শেষে কি উৎপন্ন হবে? কয়েকটা ধাপে উৎপন্ন হয়, তাই না? কি উৎপন্ন হয় সেটা? অ্যালকেনের সঙ্গে ক্লোরিন, একটা পানি উৎপন্ন হবে, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হবে। সাথে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন ক্লোরাইড। এই যে মিথেনের সাথে ক্লোরিন, তুই এগুলো লেখস নাই? মিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া হয়, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? টেট্রাক্লোরোমিথেন হবে। মিথেন হইতে গেলে প্রথমে কি লাগে? প্রথমে কি হয়? প্রথমে হয় হচ্ছে ক্লোরোমিথেন, তারপরে কি হয়? তারপরে হয় হচ্ছে ডাইক্লোরোমিথেন, তারপরে কি হয়? তারপরে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে। তারপরে শেষে কি হয়? টেট্রাক্লোরোমিথেন। তাহলে এখানে ক্লোরিন যুক্ত হইতেছে, প্রত্যেকবারই ক্লোরিন যুক্ত হইতেছে। এখানে প্রভাবক হিসেবে কি লাগবে? ইউভি রে লাগবে, আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি লাগবে। আর সাথে কি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, অক্সিজেনের সাথে যদি দহন হয়, মিথেনের সাথে যদি অক্সিজেনের দহন হয়, তখন এটা কি উৎপন্ন করবে? তখন এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। হ্যাঁ, সাথে পানি উৎপন্ন করবে আর তাপশক্তি উৎপন্ন করবে অক্সিজেনের সাথে দহন। আচ্ছা, অ্যালকিনের কি বলে নামকরণ কিভাবে করে? অ্যালকিনের প্রথম কথা হচ্ছে অ্যালকিনের নামকরণে ইন যুক্ত হবে। আচ্ছা, অ্যালকিন কিভাবে প্রস্তুত করা হয় বল দেখি। মানে ইথিন তুই যদি ধরো ইথিন উৎপন্ন করবি, কিভাবে উৎপন্ন করবি? মনে রাখবি, ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইথিন উৎপন্ন হয়। কিসের সাথে কিসের? ইথাইল প্রথমে হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে, এটা একটা প্রথমে হচ্ছে ইথাইল ক্লোরাইডের সংকেত কি? ইথাইল তো বুঝোস, মানে যেটা ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, সেটার সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, CH3CH2Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এর সাথে কি যুক্ত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে কি উৎপন্ন হবে? ইথিন উৎপন্ন হবে। এইজন্য সোডিয়াম সাথে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। আর কিভাবে উৎপন্ন করা যায়?
হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া থেকে, তারপর না, হচ্ছে কিসের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া? যে বিক্রিয়ার ইথানল বিক্রিয়া না তো, আছে। এটা উৎপন্ন করবো কিভাবে? আর একটা সিস্টেম আছে ইথানল থেকে, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে, আর হচ্ছে ইথানল থেকে। ইথানল থেকে কিভাবে? ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড, ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। বল, দুইটাই বল, কিভাবে ইথিন উৎপন্ন করব? একটা হচ্ছে ইথানল সো ইথানল লাগে কেন? আগে ইথাইল ক্লোরাইড বল। ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইথিন, সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়। আর হচ্ছে ইথানল থেকে, ইথানলের সাথে কি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হবে। এই দুটো প্রক্রিয়া, ঠিক আছে? এবার হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিন যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়ে যাবে? অ্যালকিন যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন সেটা অ্যালকেন হয়ে যাবে, অ্যালকেন হয়ে যাবে। যেমন ইথিন, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এটার একটা প্রভাবক আছে, সেটা নিকেল প্রভাবক, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা উৎপন্ন করবে কি? ইথিন। এটা উৎপন্ন করবে হচ্ছে ইথেন। ইথিন যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের সাথে, তখন এটা কি উৎপন্ন করবে? ইথেন উৎপন্ন করবে। আচ্ছা, হাইড্রোজেন সংযোজন, এই বিক্রিয়াটাকে বলা হয়। এবার পানি সংযোজন। ইথিন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? ইথিন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এখানেও ইথেন উৎপন্ন হবে, তার সাথে হবে না, ইথিন পানির সাথে যুক্ত করলে ইথিনই উৎপন্ন হবে না, এখানে ইথানল উৎপন্ন হবে। পানির মধ্যে হাইড্রক্সিল মূলক আছে, এজন্য উচ্চ তাপ, এখানে কোন প্রভাবক ব্যবহার করা হয়? উচ্চ তাপ, আর হচ্ছে হ্যাঁ, আর কোন মানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে ইথানল উৎপন্ন হয়। ইথিনের সাথে পানি যুক্ত করলে কি হয়? ইথানল উৎপন্ন হয়। আচ্ছা, অ্যালকোহলের ব্যবহার কি? এই ইথানল তো একটা অ্যালকোহল, অ্যালকোহলের ব্যবহার কি? অ্যালকোহল দিয়ে কি করে? পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর হচ্ছে পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে ইথিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? শনাক্তকারী বা অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা মনে আছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা মনে আছে? ব্রোমিনের রং কি? ব্রোমিনের রং কি? লাল। তাহলে ইথিনের সাথে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে কি উৎপন্ন করবে? ইথিনের সাথে ব্রোমিন যুক্ত হইলে ডাইব্রোমোইথেন উৎপন্ন হবে। ইথিনের সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া হয় তাহলে এটা কি উৎপন্ন হবে? ডাইব্রোমোইথেন হবে। এতে কি হবে? লাল বর্ণের ব্রোমিন অপসারিত হয়ে যাবে এবং এই বিক্রিয়ার মাধ্যমে বোঝা যাবে ইথেন অসম্পৃক্ত যৌগ। যে হ্যাঁ, ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা প্রমাণ হবে। আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, তাই না? এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং কি? এটা হচ্ছে গোলাপি। গোলাপি। এটার সংকেত কি? পটাশিয়াম KMnO4। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ইথিনের সাথে যদি পানির বিক্রিয়া হয় তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আর কি লাগবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, হ্যাঁ, KHO, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর পরীক্ষার সময় এটাও আসতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটার নাম হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন কি হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে ও দিয়ে লেখা হয় জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনটা আসলো কই থেকে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করছে এবং এই জায়মান অক্সিজেন পানি এবং ইথিনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের সংকেতটা কি? ইথিলিন গ্লাইকলের সংকেতটা কি? CH2। আবার এই পাশে একটা OH, এই পাশে একটা OH, তাহলে ইথিলিন গ্লাইকল। আচ্ছা, ইথিলিন গ্লাইকল। তো ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া বল। ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। কি জন্য লাগে এখানে? ইথিন 1000 অ্যাটমসফিয়ার চাপ আর হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর সামান্য অক্সিজেন এবং সামান্য অক্সিজেন বিক্রিয়া করলে এটা কি উৎপন্ন করে? পলিথিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। এখান থেকে ইথিনকে কি বলা হয়? ইথিনকে বলা হয় হচ্ছে
মনোমার। মনোমার। ঠিক আছে, এই আর করা হয় না এখানে।